এখানে বসলাম যতক্ষণ এটা অ্যারেস্ট করবেন। হ্যাঁ ইয়ার কি পেয়েছেন না? আপনার যান, আপনার বাইরে, তোমরা বাইরে, তোমরা বাইরে, তোমরা বাইরে জমা সব থাকো। যতক্ষণ অ্যারেস্ট করবেন। ইয়ার কি পেয়েছেন না? কেন বসবো? ইয়ার কি পেয়েছেন না? আমি পুরুলিয়া থেকে ফিরছি গাড়ির উপরে লাঠি দিয়ে, মোটা মোটা লাঠি দিয়ে। হ্যাঁ, কিরার আগে অ্যারেস্ট করবেন। 8 ঘন্টা আগে থেকে কি নাম? নামগুলো দাও। আপনি ঘুমাচ্ছিলেন। নামগুলো দাও। আপনি ঘুমান। আরে, তোমরা কথা বলছো কেন? নাম বাবার নাম গুলো দাও। নাম বাবার নাম লিখে দাও আমাকে। ভাই বলতাম তুমি লিখে দাও। আরে আমি ডায়েরি করবো। স্যার আমার পুরো ভিডিওটা আছে। 1 ঘন্টা দাদা। এরা কি গুন্ডারাজ? 1 ঘন্টা অর্ডার করতে পারবে না। 1 ঘন্টা ধরে দাদা গালি দেওয়া 1 ঘন্টা আমি ধরে। কাছে পানি আমার আমার লাগবে না স্পট। আপনি চেংড়াতে দিয়ে আমার গাড়ির উপরে মোটা মোটা ফাঁস দিয়ে মারবে। 1 ঘন্টা ধরে দাদা চলছে 1 ঘন্টা ধরে। চন্দ্রকোনা থানায়, চন্দ্রকোনা থানায়। আপনি ঘুমাচ্ছিলেন হ্যাঁ? বিরাট খবর। ইয়া কি পেয়েছেন? আমি উঠবো না, অ্যারেস্ট করবে তার উপর। আপনার স্ত্রীকে জানান, আপনার পলাশ থালিকে জানান আমি বসে আছি। এই নাম বাবার নাম লিখো, আমাদের লয়ার ডাকো, ড্রাফট করার জন্য আমি সই করি। লকলান বা লয়ার ড্রাফট করতে বলো, নাম বাবার নাম। হ্যালো, ছবি ভিডিও ভিডিও ফুটেজ 1 ঘন্টা ধরে গালি চলছে দাদা, 1 ঘন্টা ধরে। এরা যোগ সাজস করে দেবে। এরা আছে তো 20টা লোক, পারে না পুলিশ সরানো? কেন থাকবে? রাত্রে 8:30টার সময় 1 ঘন্টা ধরে চলছে, পুলিশের কোনো রেসপন্স নাই। পুলিশই বলেছে সব করতে। দাদা ধরুন 1 ঘন্টা ধরে চলছে, পুলিশের কোনো রেসপন্স নেই। পুলিশের মধ্যে মোটা মোটা মাছ দিয়ে গাড়ির উপরে লাঠি চড়ছে। ঘন্টার মধ্যে তৃণমূলকে বিসর্জন করে দেওয়ার কোনো প্রমাণ আছে? জয়, তোমরা কথা বলবে না। আমার সঙ্গে হচ্ছে আমি বুঝে দেবো। তোমরা আমাকে শুধু হেল্প করো, ছবি দেখে দেখে নাম বাবার নাম ঠিকানা দিয়ে দাও, আর একটা লয়ারকে বলো ড্রাফট করতে, আমি শুনি। আমি করছি, আমি যাবো। কুড়িটা লোক নিয়ে বাঁশ নিয়ে লাঠি দিয়ে এরকম করে রাস্তার উপরে রাত্রি 8:30টার সময় রাস্তায় কেউ বেরোতে পারবে না। 106 দাদা কি হয়েছিল আজকে? আরে ভাই, পুরুলিয়ার দিচ্ছি, নর্মালি দিচ্ছি, এমনি দিচ্ছি। এই চন্দ্রকোনা রোডে ঠিক আপনার এই চৌমাথাটা পেরানোর পরেই ঠান্ডা নিয়ে 15 থেকে 20টা লোক দুম করে গাড়ির কাছে বনাটে। কি করবেন এখন? কি করবেন? আইনগত কাজ করব। এখানকার পুলিশের ইনচার্জের সামনে বসে আছি, ইনারাই করিয়েছেন। আপনি কি মনে করছেন? না না, কমপ্লেন দেব, ধরে আনতে হবে আপনার পুলিশের সামনে হচ্ছে। না না, ঠিক আছে, আপনার স্কোয়াড, আপনার পাইলট সবার সামনে হয়েছে। না না, কমপ্লেন তো দেব, কমপ্লেন তো দেব। কি করতে হয় আমি জানি। আপনার উপর কি হামলা হয়েছে দাদা? আপনার বয়স যতদিন, আমার রাজনীতি ততদিন। দাদা এটা কেন হলো মনে হচ্ছে? কেন হলো মনে হচ্ছে আপনার? এটা কেন হলো? যাওয়ার আগে আতঙ্কিত পুলিশ করিয়েছে। আপনি কি অবস্থানে বসবেন এখন? বসে আছি, গাড়িতে নিয়ে পালিয়ে যাবো নাকি? মেদিনীপুরের প্রত্যেকটা লোক মনে করে শুভেন্দু অধিকারী তার ভাই সন্তান। দলমত নির্বিশেষে সাহস কারণ হয় না, সাহস কারো হয় না। তোমাদের ডাক করো, আমি শুরু করবো। লয়ারকে ডাকো, এটা বাবার নাম ঠিকানা দিচ্ছে, নাহলে ঠিকানাটা অন্তত বাবার নাম অজ্ঞাত নেই। আমি তুই লয়ারকে ডাকো, ড্রাফট করবে। লয়ার আসছে দাদা, দেখি কপি লিখ, তাড়াতাড়ি কপি লিখ। এই হামলার ভিডিও ফুটেজটা ছেড়ে দাও সোশ্যাল মিডিয়ায়।
ওই যে লাঠি দিয়ে বাঁশ দিয়ে প্রথম গাড়ি দ্বিতীয় গাড়ি দুটো কপি ঢুকছে লিখছি আমি তার সামনে ভিডিওটা করছি আমি তার ছবি ঢুকছে কপিটা লিখি চন্দ্রকোনা উনি ফিরছিলেন পুরুলিয়া দিকে চন্দ্রকোনা রোডে তৃণমূলের লোকজন গাড়ির সামনে এসে যায় এবং গাড়িতে ডাং পুলিশের সামনে অর্গানাইজ বাই দি মমতা পুলিশ বাড়ি ফিরছিল উনি পুরুলিয়া। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কুচবিহার। সুধী দর্শক মণ্ডলী, আপনারা আমার ভিডিওটি যেখান থেকেই দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। ফের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী তৃণমূলের প্রাণঘাতী হামলার শিকার হলেন। এই হামলা যেমন তেমন হামলা নয়, শুভেন্দুকে পুড়িয়ে মারার প্রচেষ্টা। ঘটনা হলো গত 10ই জানুয়ারি পুরুলিয়ায় বিভিন্ন সভা সেরে মেদিনীপুরের বাড়ি ফেরার পথে চন্দ্রকোনা রোডের কাছাকাছি জায়গায় তৃণমূলের গুন্ডা বাহিনী ওত পেতেছিল এবং রাস্তা অবরোধ করে শ্রী শুভেন্দু অধিকারী গাড়ি ঘেরাও করে ধরে। অবরোধকারীদের হাতে লোহার রড, বড় বড় কাঠের বাটাম ছিল। ভিডিওতে দেখা যাচ্ছে কেউ কেউ আবার ক্যান ভর্তি করে পেট্রোল নিয়ে গিয়েছিলেন। গাড়িতে আগুন ধরিয়ে দিতে সামান্য কয়েকজন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরব দর্শক হয়ে দেখছিলেন। শুভেন্দুবাবুকে রেস্কিউ করতে এগিয়ে আসেননি। ঘটনা ঘটার 2 ঘন্টা পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শুভেন্দুবাবু থানায় যান এবং 10 জনের বিরুদ্ধে এফআইআর দাখিল করেন। পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি, পরে অবশ্য চাপে পড়ে অভিযোগ নিতে বাধ্য হয়। থানার ভিতরের চিত্রটি এইরকম। ওসিবাবু চেয়ারে বসে ঘাড় নিচু করে কিছু একটা করছেন। শুভেন্দুবাবু মাটিতে বসে আছে। থানার ভিতরে শুভেন্দুবাবুকে একটা চেয়ার পর্যন্ত দেবার সৌজন্য দেখাননি থানার ভারপ্রাপ্ত অফিসার ওসিবাবু। তাহলেই বুঝুন পশ্চিমবঙ্গের থানাগুলি কেন বলছি তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে, আর পুলিশ নিরপেক্ষতা হারিয়ে তৃণমূলের দলদাস ক্যাডারে পরিণত হয়েছে। হয়তো ওসিবাবু শ্রী শুভেন্দু অধিকারীকে চেয়ার দিলে তার চেয়ারটি আবার থাকবে কিনা সে বিষয়েও সন্দেহের অবকাশ অবশ্যই আছে। এখন প্রশ্ন হলো, তৃণমূল শ্রী শুভেন্দু অধিকারী যে রাস্তা দিয়ে ফিরবেন এই ইনফরমেশন পেল কীভাবে? এখানেও পুলিশ তৃণমূলকে সব ইনফরমেশন সরবরাহ করেছে। অর্থাৎ পুলিশ তৃণমূলের পঞ্চম বাহিনীতে পরিণত হয়েছে। শ্রী শুভেন্দু অধিকারী কিছুদিন আগে আমাদের কোচবিহারে খাগড়াবাড়ি চৌপতিতে আক্রান্ত হয়েছিল। এই আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন প্রাক্তন ফ্রন্ট ব্লক নেতা ও বর্তমান তৃণমূল এমএলএ উদয়ন গুহ। শ্রী শুভেন্দু অধিকারী আসার ইনফরমেশন পেয়ে আগে থেকেই জেলার সব সংখ্যালঘু গুন্ডাদের জড়ো করেছিলেন বাবুরহাট চৌপতি ও খাগড়াবাড়ি চৌপতিতে। তারপর যখন পুলিশের কাছ থেকে তৃণমূল ফাইনাল ইনফরমেশন পায় যে খাগড়াবাড়ি চৌপতি দিয়েই শ্রী শুভেন্দু অধিকারী আসছে, তখন বাবুরহাট চৌপতি থেকে সকলকে খাগড়াবাড়ি চৌপতিতে নিয়ে যাওয়া হয়। মেরাব বেদে রীতিমতো খানাপিনা করিয়ে গুন্ডাদেরকে খাগড়াবাড়ি চৌপতিতে নিয়ে যাওয়া হয়। আসার পথে শ্রী শুভেন্দু অধিকারী গাড়িতে হামলা করা হয়। শ্রী শুভেন্দু অধিকারী প্রাক্তন এমপি শ্রী নিশীথ প্রামাণিকের বুলেট প্রুফ গাড়িতে ছিলেন বলে সে যাত্রায় রক্ষা পেয়ে যান। আমরা দেখেছি নিশীথ প্রামাণিকের ক্ষতবিক্ষত বুলেট প্রুফ গাড়ির কী অবস্থা হয়েছিল। এখানেই শেষ নয়, উদয়ন গুহ আরও হুমকি দিয়ে রেখেছে যে শ্রী শুভেন্দু অধিকারী যখনই কুচবিহারে আসবেন তখনই তিনি হামলা করবেন। এটা উদয়ন গুহের ওপেন চ্যালেঞ্জ।
উদয়ন গুহের এই বারবারান্তের জন্য বিজেপি দায়ী। সিবিআই তদন্তে ভোট পরবর্তী হিংসা পর্বে উদয়ন গুহের নাম উঠেছিল। সিবিআই সেসব ফাইল ধামাচাপা দিয়ে রেখেছে। এখন আর কোনো উচ্চবাচ্য শোনা যায় না। তখনই যদি উদয়ন গুহকে একটা শিক্ষা দেওয়া যেত, তাহলে উদয়ন গুহর এই বারবারান্ত দেখা যেত না। মমতা ব্যানার্জি সব হজম করে ফেলেছে। এখানেই কেন্দ্রীয় সরকারের দুর্বলতা। সময় মতো কলকাতা হাইকোর্ট যদি সিবিআই তদন্তের আদেশ না দিত, তবে হাজার হাজার বিজেপি কর্মী খুন হয়ে যেত। তাতেই 55 জন বিজেপি কর্মী খুন হয়ে গেছে। 21-এর ভোট পরবর্তী হিংসায় তৃণমূল রক্তের হোলি খেলা শুরু করেছিল। মমতা ব্যানার্জি নীরবে সব প্রশ্রয় দিয়েছে, বিন্দুমাত্র বাধা দেবার চেষ্টা করেননি। শুভেন্দু অধিকারী শুধু কুচবিহারে নয়, দক্ষিণ 24 পরগনার মগরা হাট যাওয়ার পথে আক্রান্ত হয়েছেন। এবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে আক্রান্ত হলেন। শুধু কি তাই, বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডাজির কনভয়ে আক্রান্ত হয়েছে। প্রাক্তন রাজ্য সভাপতি শ্রী দিলীপ ঘোষ 16 বার আক্রান্ত হয়েছেন ও তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আক্রান্ত হয়েছেন। বিজেপির ছোট ছোট নেতাদের কথা না হয় বাদই দিলাম, এখনও গ্রামে গঞ্জে বিজেপি ছোটোখাটো মিটিং করতে গেলে বারে বারে আক্রান্ত হতে হচ্ছে। তৃণমূল কি কোনো রাজনৈতিক দল? একটি রাজনৈতিক দল অন্য একটি বিরোধী রাজনৈতিক দলকে সাধারণত আক্রমণ করে না, তাদের সভা ভণ্ডুল করে না। তৃণমূলকে রাজনৈতিক দলের পর্যায়ে ফেলা যায় না, সে বিষয়ে প্রশ্ন থেকেই যায়। পশ্চিমবঙ্গের সব গুন্ডা, বদমাশ, মাস্তান ও সমাজ বিরোধীরা তৃণমূল নামক এক ছাতার তলায় একত্রিত হয়েছে। তৃণমূল হলো গুন্ডা সমাজ বিরোধীদের একটি প্ল্যাটফর্ম, কোনো রাজনৈতিক দল নয়। সমাজ বিরোধীদের একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বা ডাকাতের দল, যার মালকিন হচ্ছেন শ্রীমতী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি। 2011 সালে আমরা সিপিএমকে তাড়িয়ে ভোট দিয়ে এই গুন্ডা বাহিনীর সমাজ বিরোধীদের হাতে রাজনৈতিক ক্ষমতা দিয়েছি, যেন ভাল্লুকের হাতে ক্ষমতা দিয়েছি। ফল যা হবার তাই হয়েছে। চারিদিকে দেখছি চুরি আর চুরি। প্রথমে দেখলাম চাকরি চুরি, তারপর গরু চুরি, তারপর বালি পাথর মাটি চুরি, গরিব মানুষের রেশন ও ইন্দিরা আবাসনের ঘর চুরি। মমতা রাজত্বে কি চুরি হয়নি বলতে পারেন সম্মানিত দর্শক? এক এক তৃণমূল নেতারা আঙুর ফুলে কলা গাছ হয়ে গেছে। মমতা এখন অফেন্সিভ মোডে খেলতে নেমেছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ছোট জগন্নাথ হয়ে বসে আছে, আর মমতাকে এই সুযোগ করে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় সরকার। প্রথম থেকেই কেন্দ্রীয় সরকার মমতার ক্ষমতার রশি টেনে ধরেনি, ছাড় দিয়েছে। খড়গপুরে মাননীয় প্রধানমন্ত্রীকে অপমানের জন্য রাজ্যের তৎকালীন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের কি কোনো শাস্তি হয়েছে? ওর পেনশন আটকে দিলে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির অনেক বিপ্লব ঠান্ডা হয়ে যেত। নাড্ডাজির গাড়ি আক্রান্ত হবার ঘটনায় কোনো পুলিশ অফিসারের শাস্তি হয়েছে কি? কেন্দ্রীয় সরকার মমতা ব্যানার্জিকে সব ছাড় দিয়ে রেখেছে। এটাকে কাজে লাগে মমতা ব্যানার্জির বারবারান্ত চূড়ান্ত পর্যায়ে গেছে। মমতা ব্যানার্জি ভুলে গেছেন যে তিনি ভারতের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি একটি স্বাধীন দেশের মুখ্যমন্ত্রী ভাবতে শুরু করেছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কোমরে রশি পরাতে চান, তুই তুকারি করে কথা বলেন। মাননীয় অমিত শাহজিকে নেস্টি, নটি ও কয়লাচোর হোম মিনিস্টার বলেন। মাননীয় রাজনাথ সিংকে কয়লাচোর এবং মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী নাড্ডাজিকে নাড্ডা ফাড্ডা গাড্ডা বলে অভিহিত করেন। অশালীন কলতলার ভাষা একমাত্র মমতার মুখেই শোভা পায়।
এত অপভাষা ব্যবহার করেও মহিলা হিসেবে ছাড় পেয়ে যান। মমতাকে সমঝে দেবার কোনো আইনি প্রভিশন কেন্দ্রীয় সরকারে আছে কি? অবশ্যই আছে। আইপিএস ও আইএএস অফিসারদের দিল্লিতে তলব করে সমঝে দিলে হয়তো মমতার সন্ত্রাস অনেকটা বন্ধ হয়ে যেত। কোনো এক অজ্ঞাত কারণে কেন্দ্রীয় সরকার সেই রাস্তায় হাঁটছে না। এদের নিয়োগ দেয় কেন্দ্রীয় সরকার। এ কাজ কেন্দ্রীয় সরকার অনায়াসে করতে পারে যদি সদিচ্ছা থাকে। দুই একজনের চাকরি থেকে বরখাস্ত করলে মমতা অনেকটা সমঝে যেত। তবে মমতা ব্যানার্জি শক্তের ভক্ত, নরমের জম। সার প্রক্রিয়া নিয়ে ভারতের নির্বাচন কমিশন একটু শক্ত অবস্থান নিতেই মমতা ব্যানার্জির কান্নাকাটি শুরু হয়ে গেছে। সার প্রক্রিয়া স্থগিত করার জন্য মমতা ব্যানার্জি মোট 4টি চিঠি লিখেছেন। 3টি চিঠি লিখে তিনি ভারতের নির্বাচন কমিশনকে হুমকি দিয়েছিলেন যে তিনি নিজেই সুপ্রিম কোর্টে যাবেন। এতদিন তার সাংসদদের দিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করিয়েছিলেন, প্রতিবারেই ব্যর্থ হয়। সুপ্রিম কোর্ট ভারতের নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করতে অস্বীকার করে। এবার ভেবেছিলেন তিনি নিজেই মামলা লড়তে যাবেন। আমরা পশ্চিমবঙ্গবাসী আশা করেছিলাম সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির ওকালতি পর্ব শুনব। সে আশায় ছাই দিয়ে মমতা ব্যানার্জি কান্নাকাটি করে 4র্থ চিঠি লিখলেন যাতে ভারতের নির্বাচন কমিশন এসআই প্রক্রিয়া স্থগিত করে দেয়। তিনি বুঝতে পেরেছিলেন সুপ্রিম কোর্টে গিয়ে কোনো লাভ হবে না, শুধু শুধু মুখ পুড়বে। তাই পিছিয়ে এসে আবেদন নিবেদনের পথ ধরেন। তাই বলছিলাম মমতা ব্যানার্জি শক্তের ভক্ত, নরমের জম। কেন্দ্রীয় সরকার কেন মমতা ব্যানার্জিকে নিয়ে শক্ত অবস্থান নিতে পারছেন না? প্রশ্ন এখানেই। এর জন্য কি আমাদের পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য নেতৃত্ব দায়ী? বিজেপি রাজ্য নেতৃত্ব কি কেন্দ্রীয় নেতৃত্বকে বোঝাতে ব্যর্থ হচ্ছেন? রাজ্য নেতৃত্ব কি তুতু ম্যাও করে ফিরে আসছেন? জানি না। মমতা ব্যানার্জির সর্বশেষ সংযোজন হলো ইডির হাত থেকে গুন্ডামি করে ফাইলপত্র ছিনতাই করে নেওয়া। বিষয়টি কোর্ট পর্যন্ত গড়িয়েছে, তাই বিশেষ কিছু বলা যায় না। হাইকোর্টও মমতা ব্যানার্জি গুন্ডামি করে মামলার শুনানি পর্ব ভণ্ডুল করেছে। এতেই প্রমাণিত হচ্ছে পশ্চিমবঙ্গে আইনের শাসন ভেঙে পড়েছে। রাষ্ট্রপতির হস্তক্ষেপ অতীব প্রয়োজন। উত্তরে কণ্ঠ পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন জারির দাবি জানাচ্ছে। মমতা ব্যানার্জি শ্রী শুভেন্দু অধিকারীকে কয়লা চোর বলে পেপার স্টেটমেন্ট দিয়েছেন। শ্রী শুভেন্দু অধিকারী এখন মানহানির নোটিশ পাঠিয়েছেন। আইনি লড়াই হোক। মমতা ব্যানার্জি প্রমাণ করুন যে শ্রী শুভেন্দু অধিকারী কয়লা চোর। আমরা সাধারণ পশ্চিমবঙ্গবাসী এই আইনি লড়াই উপভোগ করতে থাকি। আমরাও চাই মমতা ব্যানার্জি যেন কোনোভাবেই ছাড় না পেয়ে যায়। ঘুঘু বারে বারে ধান খেয়ে যায়, একবার তো ফান্দে পড়ুক, আমরা দেখতে চাই। উত্তরে কণ্ঠ সর্বদা বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথম নোটিফিকেশন পেতে বেল আইকনে চাপ দিন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।